সাঁতার শেখাতে গিয়ে প্রেমে ডুবাতে চাইল ছেলে। যখন সে বলল, মা তুমি যেমন পানিতে ভাসতে শিখলে, আমি চাই তুমি আমার ভালোবাসায় ভেসে থাকো। আমি তোমাকে বিয়ে করতে চাই। সুইমিং পুল সদস্য হয়েছিলাম স্বাস্থ্যের জন্য। ছেলে সাঁতার জানে বলে শেখাতে নিয়ে গিয়েছিল। পানিতে প্রথম নামতে ভয় পাচ্ছিলাম, সে হাত ধরে সাহস দিচ্ছিল। যখন ভাসতে শিখলাম তখন সে পানির মাঝখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে এই কথাগুলো বলল। পুলের নীল পানি যেন লাল হয়ে গেল তার কথায়। সাঁতারের পোশাকে আমাকে অন্য চোখে দেখতে শুরু করেছিল সে। মাতৃত্বের সম্মান নষ্ট হয়ে যাচ্ছিল তার দৃষ্টিতে। কিভাবে আমার সন্তান আমাকে নারী হিসেবে দেখে? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনিন্দিতা মজুমদার। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম সুমিত মজুমদার, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিক আর তন্বী। অভিক ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। তন্বী ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমি আমার জীবনের একটি অবিশ্বাস্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এমন একটি ঘটনা যা আমার পুরো জীবনধারাকে পাল্টে দিয়েছে। গত বছরের কথা, আমি স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার জন্য লোকাল সুইমিং পুলে যোগ দিয়েছিলাম। আমি কখনো সাঁতার শিখিনি আর সত্যি বলতে পানিকে ভয় পেতাম। কিন্তু ডাক্তারের পরামর্শে আমাকে এটা শুরু করতে হয়েছিল। আমার ছেলে অভিক ভালো সাঁতারু, সে প্রতিযোগিতাতেও অংশ নিয়েছে কয়েকবার। আমি তাকে অনুরোধ করেছিলাম আমাকে সাহায্য করতে। প্রথম দিন যখন আমি সুইমিং পুলে গেলাম, আমার বুক ধড়ফড় করছিল। আমার মনে হচ্ছিল আমি পানিতে পড়ে ডুবে যাব। অভিক আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাহস দিচ্ছিল। সে বলল, মা ভয় পেজো না, আমি তোমার পাশে আছি গু। আমি ধীরে ধীরে পুলের সিঁড়ি দিয়ে নামলাম। পানি যখন আমার কোমর পর্যন্ত উঠল, আমি থমকে দাঁড়ালাম। অভিক আমার হাত ধরে আস্তে আস্তে আমাকে আরও গভীর পানিতে নিয়ে গেল। প্রথম কয়েকদিন অভিক আমাকে পানিতে ভাসতে শেখাল। আমার ভয় কাটতে সময় লাগল, কিন্তু ধীরে ধীরে আমি পানিতে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করলাম। ১ সপ্তাহের মধ্যে আমি নিজেই ভাসতে পারছিলাম। ১০ম দিনে আমি যখন পুলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভাসছিলাম, অভিক পানির মাঝখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল। আমি তার কাছে পৌঁছাতেই সে আমার দিকে তাকিয়ে বলল, মা তুমি যেমন পানিতে ভাসতে শিখলে, আমি চাই তুমি আমার ভালোবাসায় ভেসে থাকো। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি স্তব্ধ হয়ে গেলাম। পুলের নীল পানি যেন লাল হয়ে গেল তার কথায়। কি বলছে এই ছেলে? আমার মাথা ঘুরতে লাগল। কি করে আমার সন্তান আমাকে নারী হিসেবে দেখতে পারে? মাতৃত্বের সম্মান নষ্ট হয়ে যাচ্ছিল তার দৃষ্টিতে। আমার চোখ থেকে পানি ঝরতে শুরু করল। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, অভিক তুমি কি বলছ? তুমি কি পাগল হয়ে গেছ? আমি তোমার মা। অভিক হাসতে শুরু করল। এমন একটা হাসি যা আমি আগে কখনো দেখিনি। তারপর সে আমার দিকে আরও কাছে এগিয়ে এলো। আমি পিছনে সরে যেতে চাইলাম, কিন্তু সেই মুহূর্তে আমার পা পিছলে গেল। আমি পানির নিচে চলে গেলাম। পানি আমার নাক মুখে ঢুকে যাচ্ছিল। আমি হাত পা ছুটতে লাগলাম। যখন আমি ভাবছিলাম এই বুঝি শেষ, ঠিক তখনই কেউ আমাকে পানি থেকে টেনে তুলল। আমি ফিরে তাকালাম, সে আমার ছেলে অভিক নয়। একজন অপরিচিত তরুণ। সে আমাকে ধরে পুলের ধারে নিয়ে এলো। আমি কাশতে কাশতে চারপাশে তাকালাম। অভিক কোথায়? পুলের আশেপাশে কোথাও তাকে দেখতে পেলাম না। সেই তরুণ আমাকে জিজ্ঞেস করল, ম্যাডাম আপনি ঠিক আছেন? আপনি একা একা সাঁতার কাটছিলেন, হঠাৎ ডুবে গেলেন। আমি অবাক হয়ে বললাম, আমি একা ছিলাম না, আমার ছেলে আমার সাথে ছিল। তরুণটি বলল, না ম্যাডাম আপনি একাই ছিলেন। আমি আধা ঘন্টা ধরে এখানে আছি, আপনি একাই সাঁতার কাটছিলেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি চারপাশে খুঁজতে লাগলাম, কিন্তু অভিককে কোথাও দেখতে পেলাম না। ভিজে শরীরে আমি লকার রুমে গেলাম, পোশাক বদলে দ্রুত বাড়ি ফিরলাম। বাড়িতে পৌঁছে দেখি অভিক সোফায় বসে টিভি দেখছে। আমাকে দেখে সে জিজ্ঞেস করল, মা তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? আজ সাঁতার শেখা হলো না? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তুমি আমার সাথে পুলে ছিলে না? অভিক হেসে বলল, না মা, আমি তো সকাল থেকেই বাড়িতে আছি। কলেজে আজ ছুটি ছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না।
সেই রাতে আমি ঘুমাতে পারিনি। কি হয়েছিল সেদিন? কি দেখেছিলাম আমি? পরের দিন আমি একা একাই পুলে গেলাম। আমি জানতে চাইছিলাম আসলে কি হয়েছিল। লাইফগার্ডকে জিজ্ঞেস করলাম গতকাল কেউ আমাকে উদ্ধার করেছিল কিনা। সে বলল হ্যাঁ, একজন যুবক আমাকে উদ্ধার করেছিল, কিন্তু আমি নাকি একাই ছিলাম। আমি ভাবতে লাগলাম, কি দেখেছিলাম আমি? কি শুনেছিলাম? সবই কি আমার কল্পনা? আমি পুলের পাশের বেঞ্চে বসে ভাবছিলাম, এমন সময় একজন বয়স্ক মহিলা এসে আমার পাশে বসলেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি এই পুলের ঘটনাগুলো জানো না, তাই না? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি ঘটনা? মহিলা ধীরে ধীরে বলতে শুরু করলেন, বছর ৩০ আগে এই পুলে একটি ছেলে তার মাকে সাঁতার শেখাচ্ছিল। একদিন তারা দুজনেই ডুবে মারা যায়। বলা হয় সেই ছেলের আত্মা এখনও এই পুলে ঘুরে বেড়ায়, তার মাকে খুঁজে। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। মহিলা আরও বললেন, এখানে অনেকেই অদ্ভুত অনুভূতি হয়েছে বলে জানিয়েছে। কেউ কেউ নাকি সেই ছেলেকে দেখেছে, যে নতুন সদস্যদের সাহায্য করে। আমি বললাম, কিন্তু আমি যে সেই ছেলেকে দেখেছি সে আমার নিজের ছেলের মতো দেখতে ছিল। সে আমাকে আমাকে মহিলা আমার কথা শেষ করলেন, সে তোমাকে বিয়ে করতে চেয়েছিল? হ্যাঁ, এটাই তার প্যাটার্ন। তার মা সুন্দরী ছিলেন, আর সে তার প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করত। ডাক্তাররা বলেছেন এটা একটি মানসিক রোগ ছিল। সেই দিন তার মা যখন তাকে প্রত্যাখ্যান করেন, সে ক্ষিপ্ত হয়ে তাকে পানিতে ডুবিয়ে মারে, তারপর নিজেও আত্মহত্যা করে। আমি থরথর করে কাঁপতে লাগলাম। ভূতে আমি বিশ্বাস করি না, কিন্তু আমি যা দেখেছি তা অস্বাভাবিক ছিল। মহিলা আমার হাত ধরে বললেন, তুমি ভাগ্যবান যে বেঁচে গেছ। অনেকেই এত ভাগ্যবান হয় না। এই ঘটনার পর আমি আর কখনো সেই পুলে যাইনি। কিন্তু এই ঘটনা আমাকে নতুন একটা পথে নিয়ে গেল। আমি প্যারানরমাল বিষয়ে গবেষণা শুরু করলাম। অদ্ভুত ঘটনাগুলো সম্পর্কে জানতে চাইলাম। একদিন একটা বইয়ে আমি পড়লাম যে ভূতরা কখনো কখনো জীবিত মানুষের চেহারা ধারণ করে, বিশেষ করে যাদের সাথে তাদের কোনো সম্পর্ক আছে। এই বইটি পড়ার পর আমি আরও বিচলিত হয়ে পড়লাম। সেদিন রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে আমি সেই পুলে আছি, আর সেই ছেলেটি আমার সামনে দাঁড়িয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে বলছে, আমি তোমাকে ছাড়ব না। তুমি আমার মায়ের মতো। আমি ঘামে ভিজে ঘুম থেকে উঠলাম। আমার বুকের ভিতর ধড়ফড় করছিল। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, আকাশে পূর্ণিমার চাঁদ। আমি জানালার পাশে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে ভাবছিলাম, হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি ফিরে তাকালাম। কেউ নেই। কিন্তু আমার ঘরে একটা ভিজে পায়ের ছাপ। আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে সুমিত ঘুম থেকে উঠে এলো। কি হয়েছে সে আমাকে জিজ্ঞেস করল। আমি কাপা হাতে সেই পায়ের ছাপ দেখালাম। সুমিত বলল, এটা তো অবিকের পায়ের ছাপ। সে হয়তো বাথরুম থেকে ফিরছিল। আমি বললাম, না, এটা অবিকের পায়ের ছাপ হতে পারে না। এটা অনেক ছোটই। সুমিত হেসে উঠল। তুমি স্বপ্ন দেখেছ? চলো ঘুমাই। আমি জানতাম এটা স্বপ্ন নয়। কিন্তু আমি সুমিতকে আর কিছু বললাম না। পরের দিন সকালে আমি অবিককে জিজ্ঞেস করলাম সে রাতে উঠেছিল কিনা। সে বলল না, সে গভীর ঘুমে ছিল। আমি তখন নিশ্চিত হলাম যে আমি যা দেখেছি তা অস্বাভাবিক কিছু ছিল। কয়েকদিন পর আমি একটি গবেষকের সাথে যোগাযোগ করলাম, যিনি প্যারানরমাল বিষয়ে গবেষণা করেন। আমি তাকে আমার অভিজ্ঞতার কথা বললাম। তিনি আমাকে বললেন, এটা অসম্ভব নয়। ভূতরা কখনো কখনো জীবিত মানুষদের সাথে যোগাযোগ করতে চায়। তারা অতীতের কোনো অসমাপ্ত কাজ শেষ করতে চায়। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু সে আমাকে কেন বেছে নিল? গবেষক বললেন, হয়তো তুমি তার মায়ের মতো দেখতে। বা হয়তো তোমার মধ্যে এমন কিছু আছে যা তাকে আকর্ষণ করেছে। আমি তখন সিদ্ধান্ত নিলাম একটি গোপন তদন্ত চালাব। আমি সেই পুলের ইতিহাস সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করলাম। পুরনো সংবাদপত্র, বই আর ইন্টারনেটে খুঁজতে লাগলাম। কয়েক সপ্তাহ পর আমি একটি পুরনো সংবাদপত্রের আর্টিকেল পেলাম। ১৯৯২ সালের একটি ঘটনা, যেখানে একটি ১৬ বছর বয়সী ছেলে আর তার ৪০ বছর বয়সী মা একটি সুইমিং পুলে ডুবে মারা যান। আর্টিকেলটি বলছিল যে এটি একটি দুর্ঘটনা ছিল, কিন্তু পরে সন্দেহ করা হয় যে ছেলেটি প্রথমে তার মাকে হত্যা করে, তারপর নিজে আত্মহত্যা করে। আমি ছেলেটির একটি ছবি পেলাম। আমার শরীর শিউরে উঠল, সে প্রায় আমার ছেলে অবিকের মতো দেখতে ছিল।
মাথায় কালো ঘন চুল, চোখে ঘন কালো চশমা, আর ঠোঁটে সেই একই ধরনের হাসি। আমি আরও গভীরভাবে খুঁজতে লাগলাম। আমি জানতে পারলাম যে ছেলেটির নাম ছিল রাহুল আর তার মায়ের নাম ছিল সুচেতা। রাহুল মানসিক রোগে ভুগছিল, আর তার মায়ের প্রতি অস্বাভাবিক আসক্তি ছিল। সে তার মাকে নিয়ে কল্পনা করত, এবং শেষে সে তার মাকে বিয়ে করতে চেয়েছিল। যখন তার মা তাকে প্রত্যাখ্যান করেন, সে তাকে হত্যা করে, তারপর নিজেও আত্মহত্যা করে। আমি এই তথ্য পেয়ে আরও বিচলিত হয়ে পড়লাম। কিন্তু এখন আমি জানতাম যে আমি যা দেখেছি তা আসলেই ছিল। সেই পুলে সত্যিই কিছু ছিল। আমি এই তথ্য নিয়ে সেই প্যারানরমাল গবেষকের কাছে গেলাম। তিনি আমাকে বললেন, এই ধরনের ঘটনা বিরল নয়। আত্মারা কখনো কখনো অসমাপ্ত কাজ নিয়ে পৃথিবীতে থেকে যায়। রাহুল হয়তো এখনও তার মাকে খুঁজছে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু সে আমাকে কেন বেছে নিল? গবেষক বললেন, তুমি হয়তো তার মায়ের মতো দেখতে, বা হয়তো তোমার মধ্যে এমন কিছু আছে যা তাকে আকর্ষণ করেছে। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে কিছু করতে হবে। আমি জানতাম রাহুলের আত্মা শান্তি পাচ্ছে না। সে হয়তো তার মায়ের কাছে ক্ষমা চাইতে চায়, কিন্তু জানে না কিভাবে। আমি আবার সেই পুলে গেলাম, কিন্তু এবার আমি প্রস্তুত ছিলাম। আমি একজন মিডিয়ামকে সাথে নিয়ে গেলাম, যিনি আত্মাদের সাথে যোগাযোগ করতে পারেন। পুলে পৌঁছে আমরা দেখলাম সেখানে কেউ নেই। পুল বন্ধ ছিল। মিডিয়াম আমাকে বললেন, তুমি পানিতে নামো। আমি এখানে থাকব। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু জানতাম আমাকে এটা করতে হবে। আমি ধীরে ধীরে পুলে নামলাম। পানি ঠান্ডা ছিল। আমি পুলের মাঝখানে গেলাম, আর সেখানে দাঁড়িয়ে বললাম, রাহুল, আমি জানি তুমি এখানে আছো। আমি তোমার সাথে কথা বলতে চাই। প্রথমে কিছুই হলো না। তারপর হঠাৎ পানি উত্তাল হয়ে উঠল। আমার সামনে পানি থেকে একটি আকৃতি উঠে এলো। সেই ছেলে, রাহুল। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি ফিরে এসেছ। আমি কাঁপা গলায় বললাম, হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। রাহুল বলল, আমি জানি আমি কি করেছি। আমি আমার মাকে হত্যা করেছি। আমি তাকে ক্ষমা চাইতে চাই, কিন্তু সে আর কোথাও নেই। আমি বললাম, তোমার মা হয়তো এখন শান্তিতে আছে। কিন্তু তুমি এখানে আটকে আছো, কারণ তুমি নিজেকে ক্ষমা করতে পারোনি। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, আমি ভয়ঙ্কর একটা কাজ করেছি। আমি যদি সেদিন আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারতাম। আমি তার কথা শেষ করার আগেই বললাম, অতীত বদলানো যায় না, কিন্তু তুমি এখন তোমার আত্মাকে শান্তি দিতে পারো। তোমাকে নিজেকে ক্ষমা করতে হবে। রাহুল কাঁদতে শুরু করল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমি কিভাবে নিজেকে ক্ষমা করব? আমি আমার নিজের মাকে হত্যা করেছি। এই সময় মিডিয়াম পুলের ধারে এসে বলল, রাহুল, শোনো। তোমার মা তোমাকে ক্ষমা করেছেন। তিনি চান তুমি শান্তিতে যাও। রাহুল অবাক হয়ে তাকাল। সত্যি? তিনি আমাকে ক্ষমা করেছেন? মিডিয়াম বলল, হ্যাঁ, তিনি এখানে আছেন। তিনি তোমাকে বলতে চান যে তিনি তোমাকে ভালোবাসেন, এবং তিনি জানেন তুমি অসুস্থ ছিলে। এটা তোমার দোষ ছিল না। রাহুলের চোখে আনন্দের ঝিলিক দেখা গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। তোমার মতো একজনকে খুঁজে পাওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম, যে আমাকে বুঝতে পারবে। তারপর রাহুল ধীরে ধীরে মিলিয়ে গেল। পুলের পানি শান্ত হয়ে গেল। মিডিয়াম আমাকে বলল, সে এখন শান্তিতে যাবে। তার মা তার জন্য অপেক্ষা করছিলেন। আমি পুল থেকে বেরিয়ে এলাম। আমার শরীর কাঁপছিল, কিন্তু আমার মন শান্ত ছিল। আমি জানতাম আমি একটি আত্মাকে শান্তি দিতে সাহায্য করেছি। সেই দিন থেকে আমি প্যারানরমাল ঘটনা নিয়ে গবেষণা করতে শুরু করলাম। আমি বিভিন্ন জায়গায় গিয়ে আত্মাদের সাহায্য করতে লাগলাম। এটা আমার জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়াল। একদিন আমি বাড়িতে বসে আমার অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখছিলাম। হঠাৎ আমার মোবাইল ফোন বেজে উঠল। একটি অপরিচিত নম্বর থেকে কল এসেছিল। আমি ফোন ধরলাম। হ্যালো। ওপাশ থেকে একটি ভারী গলা ভেসে এলো। আনন্দিতা মজুমদার? হ্যাঁ, আমিই বলছি। আপনি কে? আমি এখান থেকে বলছি। আপনার সাহায্য দরকার। আমি জিজ্ঞেস করলাম, কোথা থেকে? কি ব্যাপারে সাহায্য? লোকটি বলল, মায়াপুর থেকে। একটি পুরনো বাড়ি। এখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। আমি আগ্রহী হয়ে উঠলাম। কি ধরনের ঘটনা? লোকটি বলল, রাতে অদ্ভুত শব্দ হয়। জিনিসপত্র নিজে নিজে নড়াচড়া করে। আর
আমরা একটি মেয়েকে দেখেছি যে বাড়িতে কেউ নেই গিয়ে। আমি সিদ্ধান্ত নিলাম যাব। ঠিক আছে, আমি আসছি। আপনার ঠিকানা দিন গু। লোকটি আমাকে ঠিকানা দিল। আমি সিদ্ধান্ত নিলাম পরের দিনই যাব। সুমিতকে বললাম আমি একটি নতুন কেস নিয়ে কাজ করতে যাচ্ছি। সুমিতও প্রথমে আপত্তি করেছিল। এইসব ভূতপ্রেত নিয়ে কেন এত মাথা ঘামাও? এগুলো তো বাজে বিশ্বাস গু। আমি বললাম আমি যা দেখেছি তা তুমি দেখোনি। আমি জানি এগুলো সত্যি গু। সুমিতও আর কিছু বলল না। সে জানত যখন আমি কিছু ঠিক করি তখন আমাকে বদলানো যায় না। পরের দিন সকালে আমি মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এটি ছিল একটি ছোট শহর, কলকাতা থেকে প্রায় 2 ঘন্টার দূরত্বে। আমি ট্রেনে করে গেলাম। মায়াপুর স্টেশনে পৌঁছে আমি দেখলাম একজন মধ্যবয়সী লোক আমার জন্য অপেক্ষা করছেন। তিনি নিজের পরিচয় দিলেন রাজেশ চৌধুরী হিসেবে। তিনি সেই বাড়ির মালিক। রাজেশবাবু আমাকে একটি পুরনো বাড়িতে নিয়ে গেলেন। বাড়িটি ছিল প্রায় 100 বছর পুরনো, কিন্তু সুন্দরভাবে সংরক্ষিত। তিনি আমাকে বললেন আমার পরিবার এই বাড়িতে 3 প্রজন্ম ধরে বাস করছে। কিন্তু গত কয়েক মাস ধরে আমরা অদ্ভুত ঘটনা দেখছি। আমি জিজ্ঞেস করলাম কি ধরনের ঘটনা? তিনি বললেন রাতে আমরা কান্নার শব্দ শুনি। জিনিসপত্র নিজে নিজে নড়াচড়া করে। আর আমার ছোট মেয়ে মিতালি একটি মেয়েকে দেখেছে যে তার সাথে খেলতে আসে গিয়ে। আমি আরও প্রশ্ন করলাম আপনি কি জানেন এই বাড়িতে আগে কি ঘটেছিল? রাজেশবাবু বললেন আমার দাদা এই বাড়ি কিনেছিলেন। আমি শুনেছি এর আগে এই বাড়িতে একটি ব্রিটিশ পরিবার থাকত। তাদের একটি মেয়ে ছিল যে নাকি এখানে মারা গিয়েছিল গু। আমি বাড়িটি ঘুরে দেখতে শুরু করলাম। প্রতিটি ঘর, প্রতিটি কোণা। আমি অনুভব করতে পারছিলাম এই বাড়িতে কিছু একটা আছে। একটা ভারী উপস্থিতি। কিন্তু আমি নিশ্চিত ছিলাম না এটা কি। যখন আমি দোতলার একটি ঘরে ঢুকলাম আমি হঠাৎ একটা ঠান্ডা অনুভব করলাম। ঘরটি অন্য ঘরের তুলনায় অনেক ঠান্ডা ছিল। রাজেশবাবু আমাকে বললেন এটা ছিল সেই মেয়ের ঘর। আমি ঘরের মাঝখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করলাম। আমি অনুভব করতে চেষ্টা করলাম কি আছে এখানে। হঠাৎ আমি একটি হালকা কান্নার শব্দ শুনলাম। আমি চোখ খুললাম কিন্তু ঘরে কেউ ছিল না। রাজেশবাবু আমার দিকে তাকিয়েছিলেন। তিনি জিজ্ঞেস করলেন আপনি কি কিছু অনুভব করছেন? আমি বললাম হ্যাঁ, এখানে কেউ আছে। একটি মেয়ে। সে দুঃখী গু। হঠাৎ দরজা খুলে গেল আর একটি ছোট্ট মেয়ে ঘরে ঢুকল। রাজেশবাবু বললেন এই হলো আমার মেয়ে মিতালি। মিতালি আমার দিকে তাকিয়ে বলল আপনি কি এলিজাকে সাহায্য করতে এসেছেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম এলিজাকে? মিতালি বলল আমার বন্ধু। সে এই ঘরে থাকে। সে খুব দুঃখী গু। আমি মিতালির পাশে বসে জিজ্ঞেস করলাম তুমি এলিজার সাথে কথা বলো? মিতালি মাথা নাড়ল। হ্যাঁ, সে আমার সাথে খেলে। কিন্তু সে খুব দুঃখী। সে বলে তার মা-বাবা তাকে ফেলে চলে গেছে গি। আমি বুঝতে পারলাম যে মিতালি সত্যিই কিছু দেখেছে। ছোট বাচ্চারা প্রায়ই প্যারানরমাল জিনিস দেখতে পায় কারণ তাদের মন খোলা থাকে। আমি মিতালিকে জিজ্ঞেস করলাম এলিজা কি তোমাকে বলেছে সে এখানে কেন আছে? মিতালি বলল সে বলেছে সে তার মা-বাবার জন্য অপেক্ষা করছে। তারা তাকে বলেছিল তারা ফিরে আসবে কিন্তু তারা কখনো ফিরে আসেনি গি। আমি রাজেশবাবুকে জিজ্ঞেস করলাম আপনি কি এই বাড়ির আগের মালিকদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে পারেন? তিনি বললেন আমি চেষ্টা করব। আমার দাদার কাছে কিছু পুরনো কাগজপত্র আছে গি। সেদিন আমি সিদ্ধান্ত নিলাম সেই বাড়িতে রাত কাটাব। আমি জানতাম রাতে কিছু ঘটবে। রাত 11টার দিকে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল আমি সেই ঘরে বসে অপেক্ষা করতে লাগলাম। আমি একটি মোমবাতি জ্বালিয়ে রেখেছিলাম আর একটি নোটবুক আর কলম নিয়ে বসেছিলাম। প্রথম 1 ঘন্টা কিছুই ঘটল না। তারপর হঠাৎ ঘরের তাপমাত্রা আরও কমে গেল। আমি নিজের নিঃশ্বাস দেখতে পারছিলাম। মোমবাতির শিখা দুলতে লাগল যেন কেউ ফু দিচ্ছে। আমি মৃদু স্বরে বললাম এলিজা তুমি কি এখানে আছো? প্রথমে কোনো উত্তর এলো না। তারপর হঠাৎ আমি দেখলাম একটি ছায়া আমার সামনে দাঁড়িয়ে আছে। একটি ছোট্ট মেয়ে প্রায় 8 বছর বয়সী। তার পরনে একটি পুরনো ধরনের পোশাক আর চুল বাঁধা দুটি বেনিতে। সে আমার দিকে তাকিয়ে বলল আপনি কে? আপনি কি আমার মা-বাবাকে দেখেছেন? আমি শান্ত গলায় বললাম আমার নাম অনিন্দিতা। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তোমার মা-বাবা কোথায় গেছেন? এলিজা বলল তারা বলেছিল তারা শহরে যাচ্ছে আর ফিরে আসবে।
কিন্তু তারা ফিরে আসেনি। আমি এখানে অপেক্ষা করছি। আমি জিজ্ঞেস করলাম, তুমি কতদিন ধরে অপেক্ষা করছ? এলিজা বলল, অনেক দিন। বাইরে এখন বরফ পড়ছে। আমি বুঝতে পারলাম যে এলিজা শীতকালে মারা গিয়েছিল। আমি বললাম, না, এখন গ্রীষ্মকাল। এলিজা, তুমি জানো যে তুমি আর জীবিত নেই? এলিজার চোখে বিষাদ ফুটে উঠল। আমি জানি। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার খুব জ্বর ছিল। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠিনি। কিন্তু আমি এখনও আমার মা-বাবার জন্য অপেক্ষা করছি। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি জানো তোমার মা-বাবা কোথায় গেছিলেন? এলিজা বলল, তারা কলকাতায় গিয়েছিলেন। বাবা বলেছিলেন তিনি আমার জন্য ঔষধ আনবেন। কিন্তু তারা ফিরে আসেনি। আমি বুঝতে পারলাম এলিজা তার মা-বাবার জন্য অপেক্ষা করছে, কিন্তু তারা কখনো ফিরে আসেনি। হয়তো তারা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, বা হয়তো তারাও ইতিমধ্যে মারা গিয়েছেন। আমি এলিজাকে বললাম, তোমার মা-বাবা হয়তো তোমাকে খুঁজছে। তুমি কেন তাদের খুঁজতে যাও না? এলিজা বলল, কিন্তু তারা তো বলেছিল তারা এখানে ফিরে আসবে। আমি যদি চলে যাই তারা আমাকে খুঁজে পাবে না। আমি বললাম, এলিজা, অনেক বছর হয়ে গেছে। তোমার মা-বাবাও হয়তো। তারাও এখন অন্য জায়গায় আছে। তুমি যদি এখান থেকে মুক্ত হও, তুমি তাদের খুঁজে পেতে পারো। এলিজার চোখে আশার আলো ফুটে উঠল। সত্যি? আমি তাদের খুঁজে পেতে পারি? আমি বললাম, হ্যাঁ, তুমি পারো। তোমাকে শুধু এই বাড়ি ছেড়ে যেতে হবে। এলিজা দ্বিধা করল। কিন্তু আমি কিভাবে তাদের খুঁজব? আমি বললাম, তোমার হৃদয় দিয়ে। তুমি তাদের ভালোবাসো, তাই না? সেই ভালোবাসা তোমাকে তাদের কাছে নিয়ে যাবে। এলিজা আস্তে আস্তে মাথা নাড়ল। ঠিক আছে। আমি চেষ্টা করব। সে আমার দিকে তাকিয়ে বলল, আপনি কি মিতালির যত্ন নেবেন? সে আমার বন্ধু। আমি হাসলাম। নিশ্চয়ই। মিতালি ভালো আছে। তার পরিবার তার যত্ন নেবে। এলিজা আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগল। ধন্যবাদ, সে বলল যাওয়ার আগে। ঘরের তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এল। আমি জানতাম এলিজা চলে গেছে। সে এখন তার মা-বাবার খোঁজে যাবে আর শান্তি পাবে। পরের দিন সকালে আমি রাজেশবাবুকে সব বললাম। তিনি আমাকে বলেছিলেন তার দাদার কাগজপত্রে তিনি খুঁজে পেয়েছেন যে সেই ব্রিটিশ পরিবারের নাম ছিল উইলিয়ামস। তাদের মেয়ে এলিজাবেথ উইলিয়ামস 1918 সালে স্প্যানিশ ফ্লুতে মারা যায়। তার মা-বাবা কলকাতায় গিয়েছিলেন ঔষধ আনতে, কিন্তু তারা দুর্ঘটনায় পড়ে মারা যান। এলিজা অজান্তেই 100 বছর ধরে তার মা-বাবার জন্য অপেক্ষা করছিল। এখন সে অবশেষে তাদের খুঁজে পেতে পারবে। আমি মায়াপুর থেকে ফিরে এলাম, আরেকটি আত্মাকে শান্তি দিতে সাহায্য করার আনন্দ নিয়ে। এটা ছিল আমার জীবনের নতুন অধ্যায়, এবং আমি জানতাম এটা শুধু শুরু। আমি এখন বুঝতে পারি যে আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু তারা সেখানে আছে। আত্মারা, প্রেতাত্মারা, অদৃশ্য উপস্থিতি। তারা আমাদের সাহায্য চায়, তাদের গল্প শোনাতে চায়, শান্তি চায়। আমার অভিযান এখানেই শেষ হয়নি। আমি এখনও বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই, আত্মাদের সাহায্য করি, তাদের গল্প শুনি। আমি একটি বই লিখেছি আমার অভিজ্ঞতা নিয়ে, আর অনেকে আমার কাছে সাহায্য চাইতে আসে। সুমিত এখন আমার কাজে সাহায্য করে। সে এখন বিশ্বাস করে যে আমি যা দেখি তা সত্যি। অভিক আর তম্বি আমার গল্প শুনতে ভালোবাসে, আর তারাও এখন জানে যে এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা বুঝতে পারি না, কিন্তু তারা আছে। আমি জানি এটা আমার জীবনের উদ্দেশ্য। সেই দিন যখন রাহুল আমাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, সেদিন থেকে আমার জীবন বদলে গেছে। আমি এখন এমন একটি পথে হাঁটছি যেটা আমি কখনো কল্পনাও করিনি। আমার অভিযান চলবে, আর আমি জানি আমার সামনে আরও অনেক রহস্য, আরও অনেক গল্প অপেক্ষা করছে।